বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটির নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া মানে জাপান থেকে শুরু করে ভারত, পাকিস্তান পর্যন্ত এইসব দেশ যারা জ্বালানির উপর, মধ্যপ্রাচ্যের উপর অত্যন্ত নির্ভরশীল, তারা তারা মরবে হরমুজ প্রণালী বন্ধ হলে। মরবে কে? মরবে ইউরোপ মরবে। আচ্ছা। একটা হচ্ছে তার এই বেঁধে দেওয়ার সময়সীমা হচ্ছে, একটা হচ্ছে ভণ্ডামি এবং মিথ্যাচারিতায় ভর্তি। আমেরিকার স্থাপনা বেছে বেছে মারা হবে না। যত শত্রু দেশ আছে প্রত্যেকটি দেশের এইসব স্থাপনায় তারা হামলা চালাবে। ওই গাজায় গণহত্যাকে কখনো নিন্দা করেনি যারা, কখনো সেই রকম একটি পত্রিকা লিখছে যে তোমার যে ইসরায়েলের যে এতদিনকার দাবি তার আকাশ দুর্ভেদ্য, মানে তার ওই ভেদ করে তার মাটিতে পড়ার মতো কোনো জিনিস নেই, সেটা যে ডাহা মিথ্যা। আপনি 1200-1300 লোক নিয়ে আপনি একটা অভিযান চালাবেন, এটা তো মূর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কোনো ইয়ে না। এই জেরাল্ড ফোর্ডে যে আগুন লেগেছে, এই আগুন নাকি যারা ওইখানের নাবিক বা সৈনিক হিসাবে জেরাল্ড ফোর্ডে ওই বিমানবাহী রণতরীতে আছেন তারাই লাগিয়েছে। বেন গুরিয়ন এয়ারপোর্টে আপনার লাইন লেগে গেছে যে দেশ ছাড়ার জন্য। ইরান এখন কি চায়? ইরান চায় গ্যারান্টি যে তুমি আর আমাকে দ্বিতীয়বার কোনো রকম হামলা, ইসরায়েল হোক, আমেরিকা হোক, কেউ করবে না, এই গ্যারান্টি দিতে হবে। চর্চা ডিকোডে স্বাগতম। হরমুজ প্রণালী খুলতে এবার ইরানকে সময় বেঁধে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের তরফ থেকেও বলা হয়েছে যে যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তাহলে ইরান পাল্টা হামলা চালাবে ইসরায়েল আমেরিকার যে সম্পর্কিত যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেসবে। পাশাপাশি আমরা দেখেছি যে ইরানে এখনও হামলা অব্যাহত আছে, ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। এরই মধ্যে হতাহতের সংখ্যাও বেশ বেড়ে গিয়েছে। মূলত ট্রাম্পের এই সময় বেঁধে দেওয়াতে ইরান কি করবে? ট্রাম্পেরই কি এটা মরণ কামড় কিনা ইরানের প্রতি, কিংবা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য? সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। আমরা দেখলাম যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প, সেটি 48 ঘন্টার, যেটি বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার পর্যন্ত সময়টি আছে। এই সময়ের মধ্যে আসলে ট্রাম্প কি করতে চাইছেন, নতুন করে এই হুঁশিয়ারি? দেখুন, প্রথমে আমি যে কথাটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটির নাম হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। কারণ কি বলি? কারণ উনি একটি যুদ্ধে জড়ালেন এবং সমস্ত পশ্চিমা মিডিয়া, না যারা বিশেষজ্ঞ, তারা বলছেন যে একটি যুদ্ধে, এত বড় একটা যুদ্ধে জড়ানো কোনো দেশ যখন জড়ায়, তিনি কারোর পারমিশন নেননি। ঠিক আছে, তিনি জাতিসংঘের কোনো অনুমোদন বা কোনো কিছু নেননি, কিছু প্রমাণ করতে পারেননি। তিনি এমনকি তার কংগ্রেসেরও কোনো অনুমোদন নেননি যে দেশ যুদ্ধে জড়ানো। এটা কিন্তু একটা ম্যান্ডেটরি ছিল, যে একজন প্রেসিডেন্ট যুদ্ধ তখনই ঘোষণা করতে পারবেন যখন তিনি কংগ্রেসের থেকে অনুমোদন পাবেন, সেটাও নেননি। এরপরে তিনি ইসরায়েলের ফাঁদে পড়ে তিনি যুদ্ধে জড়ালেন এবং যুদ্ধে জড়িয়ে তিনি ভেবেছিলেন যে 3-4 দিন এমন বোমা মারবো, এমন ক্ষেপণাস্ত্র হামলা চালাবো যে ইরান নতজানু হয়ে চলে আসবে। কিন্তু ইরান জানে যে তার যে ক্ষমতা নেই, সেগুলো সে ছেড়ে দিয়েছে একেবারে। যেখানে তার যেটুকু ক্ষমতা আছে সেটুকু সে প্রয়োগ করেছে। এই প্রয়োগের মধ্যে কি আছে? প্রয়োগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি, এবং এটা কিন্তু সবাই আগে জানতো, যে সবসময় এটা আলোচনার মধ্যে ছিল যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে হরমুজ প্রণালী, ওই যে ছোট একটুখানি বটল নেক মতো যে এই অংশটা আটকে যাবে। আচ্ছা। এই অংশটা যে আটকে যাবে এটা কিন্তু ট্রাম্প জানতেন, এই আপনার নেতানিয়াহু জানতেন। কিন্তু প্রথম সমস্যা হলো যে নেতানিয়াহুর কোনো সমস্যা হবে না। আমেরিকার সমস্যা, হ্যাঁ, আমেরিকার সমস্যাটা কি? আমেরিকার নিজস্ব তেল ভান্ডার আছে, তেল আছে। কিন্তু আমেরিকার তেলের দামটা ওঠানামা করে হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। ফলে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ে তাহলে আমেরিকার সাধারণ গ্রাহকদের প্রতিদিনই তেলের দাম বেশি দিয়ে কিনতে হবে তেল। মরবে কে? মরবে হচ্ছে এশিয়ার এই সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া মানে জাপান থেকে শুরু করে ভারত, পাকিস্তান পর্যন্ত এইসব দেশ যারা জ্বালানির উপর, মধ্যপ্রাচ্যের উপর অত্যন্ত নির্ভরশীল, তারা তারা মরবে হরমুজ প্রণালী বন্ধ হলে। মরবে কে? মরবে ইউরোপ মরবে, পশ্চিম ইউরোপ। কারণ পশ্চিম ইউরোপের আগে এই দেশগুলোর একটা জ্বালানির উৎস ছিল রাশিয়া। সেই রাশিয়াকে আমেরিকা জোর করে ইউক্রেন যুদ্ধের পরে জোর করে বন্ধ করিয়েছে, তার গ্যাস বন্ধ করিয়েছে। ফলে ট্রাম্পের উপর তার বন্ধু, তার পৃথিবীর অন্যান্য দেশ সবার একটা প্রচণ্ড চাপ আছে যে তুমি কি করছো?
যে এর জন্য হরমুজ বন্ধ হয়ে গেছে এবং হরমুজে আমরা ইরানের কাছে ইরানের কৃপা প্রার্থী। আইআরজিসি যাদের মনে করছে মানে জাহাজ ছাড়া দরকার, সেই জাহাজ ছাড়ছে, যাদের মনে করছে না তাদের জাহাজ ছাড়ছে না। ফলে ট্রাম্প যে সময় বেঁধে দিয়েছেন, তিনি অনেক সময় অনেক কিছু বেঁধে দিয়েছেন। একটা হচ্ছে তার এই বেঁধে দেওয়ার সময়সীমা হচ্ছে, একটা হচ্ছে ভণ্ডামি এবং মিথ্যাচারিতায় ভর্তি, এ বিষয়ে কোনো সন্দেহের কিছু নেই। 2 নম্বর হচ্ছে তিনি ওই সময়সীমা কিভাবে বাস্তবায়ন করবেন, এটা না হলে তিনি কি করবেন এটা তিনি জানেন। তিনি ইরানের বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুতে মারতে পারে, এটা তো ইরান জানেই। আচ্ছা, সে কি বলেছে? সে বলেছে যে তখন কিন্তু আর আমেরিকার স্থাপনা বেছে বেছে মারা হবে না, আমেরিকা বা ইসরায়েলে বেছে বেছে মারা হবে না। তখন প্রত্যেকটি যত শত্রু দেশ আছে প্রত্যেকটি দেশের ওই এইসব স্থাপনায় তারা হামলা চালাবে। সুতরাং ট্রাম্পের এটা বিশেষ গুরুত্ব বহন করে, বা ট্রাম্পের এই 48 ঘন্টার আলটিমেটামে যে আপনার ইরান ভয় পেয়ে একেবারে সঙ্গে সঙ্গে না বাবা হরমুজ খুলে দিচ্ছি, ঠিক আছে, অন্তত এটা থাকুক, এই এই লাইনে হাঁটার লোক ইরান নয়, এই লাইনে হাঁটবার দেশ তারা নয়। তারা যদি হাঁটতো তাহলে অনেক আগেই তারা তাদের এতগুলো নেতা। আমরা যুদ্ধের এই পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর, ট্রাম্পের অবস্থান, ইরানের অবস্থান সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে ট্রাম্প হয়তো এত চাপে আগে কখনো ছিল না যুদ্ধ পরিস্থিতি নিয়ে। আপনার কাছে কি মনে হয় যে এই যে 48 ঘন্টার আলটিমেটাম এটা ট্রাম্পের মান-ইজ্জত বাঁচানোর শেষ রক্ষা কবচ? শেষ রক্ষা কবচ কিনা এটা বলতে পারবো না, এটা বলাটা একটু কঠিন, কারণ ট্রাম্পের আসলে কোনো লজ্জা নেই। মুলার বলে একজন ব্যক্তি আছেন, ঠিক আছে, উনি এফবিআই প্রধান, এফবিআই ডিরেক্টর ছিলেন। তো এফবিআই প্রধান হিসাবে যখন ট্রাম্পের বিরুদ্ধে তিনি ট্রাম্পের যে আপনার এই ট্রাম্প 2016 সালে যখন নির্বাচিত হন, তখন সেই নির্বাচনে রাশিয়ার প্রভাব ছিল কিনা এই বিষয়টা এফবিআই তদন্ত করেছিল। এফবিআই তদন্তের নেতৃত্বে ছিলেন মুলার। মুলার মানুষটি গতকাল মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর তার 81 বছর বয়স হয়েছিল, এবং এই কথা ট্রাম্পের প্রতিক্রিয়া যখন জানতে চাওয়া হয়েছিল, উনি প্রথম শব্দটি বলছেন গুড, আই এম হ্যাপি। তার মানে কি? ভালো, আমি খুশি হয়েছি। তা যিনি একজনের মৃত্যুতে হতে পারে তার বিরুদ্ধে, তিনি তো এফবিআই ডিরেক্টর হিসেবে তদন্ত করছিলেন, তিনি তো আরেকজন মানে ব্যক্তি হিসেবে না। তো একজন মানুষ যখন এই স্তরের, তার কাছে খুব বেশি প্রত্যাশা করা ঠিক না। যে কোনো মানুষের কোনো মানে ট্রাম্পের কাছে অন্তত প্রত্যাশা করার, যিনি শান্তির দূত হিসাবে বলেছেন যে আমেরিকাকে তিনি একটা শান্তির রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবেন, কোনো যুদ্ধে জড়াবেন না, তিনি এসেই 1 বছর না যেতেই তিনি একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে তিনি সারা পৃথিবীকে ফেলে দিচ্ছেন। সেলিম খান, আমরা যুদ্ধের কয়েকদিনের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন যে ইরানের সব ধরনের সামরিক সক্ষমতা সে নষ্ট করে ফেলছে, প্রায় দুর্বল ইরান। এরই মধ্যে আমরা দেখলাম ইরান ভারত মহাসাগরে মার্কিন যে ঘাঁটি সেখানে হামলা চালালো, F-35 সেখানে হামলা চালালো। ইরানের সক্ষমতা যে আসলে দুর্বল হয়েছে এমন কোনো প্রমাণ কিংবা এমন কোনো বাস্তবিক অর্থে আমরা এমন কোনো সংবাদ দেখিনি। সেই জায়গাটায় ইরান আসলে কি করবে? যে ট্রাম্প যে একটা 48 ঘন্টার আলটিমেটাম দিল, ইরানও পাল্টা হামলার কথা বলেছে। ইরানের আসলে অবস্থানটা কেমন হতে পারে এখন? এই যে আপনি বললেন যে ট্রাম্প ইরান সম্পর্কে অনেকগুলো কথা বলছে, যে ইরানের কিচ্ছু নেই, যে একেবারে, এটা কথাটা অনেকটা ক্লাউনের মতো, মানে আমরা যাতে মানে সাধারণ বাংলায় বলি ভাঁড়, ভাড়ামিতে ভর্তি। কেন? যে তিনি যতবার বলেছেন ইরান শেষ হয়ে গেছে, ততবার দেখা গেছে যে ওনাদের ইরান ঘুরে দাঁড়িয়েছে না, তার মানে হারানোর পরিমাণ কিন্তু আমেরিকার বেড়েছে। আমেরিকা কিন্তু অনেক বড় বড় জিনিস হারিয়েছে। কোথায় তার সেই জেরাল্ড আর ফোর্ড, কোথায় তার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, কোথাও ইয়েতে তো নাই, কোনো কাছে পিঠে নাই। এইটা এর বাইরে আজকে যদি আপনি এখনই নিউ ইয়র্ক টাইমসের মতন পত্রিকা, যারা মূলত যুদ্ধ বা এসব সময় সব সময় তারা ইয়ের পাশে থাকে, রাষ্ট্রের পাশে থাকে, এবং রাষ্ট্রের পাশে থাকে না, তারা এর মালিকানাও একজন ইহুদির হাতে, তো তারা ইসরায়েলকে সবসময় সাপোর্ট দিয়ে যায়, যে কোনো বিষয়ে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে তারা লিখছে। এই সকালে আপনি এখনই এই যে কেউ ঢুকলে দেখতে পাবেন যে ইসরায়েল যে গর্ব করত যে তার যে আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা এত শক্তিশালী বলে তার একটা গর্বের বিষয় ছিল, সেই গর্ব ধূলিসাৎ হয়ে গেছে।
সেখানে গতকাল রাতেও দুটো শহরে ইরানের হামলা, সেটা হামলা ক্ষেপণাস্ত্র হয়েছে। হামলা হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত। হুম। এটা কিন্তু আমাদের কথা না, এটা নিউ ইয়র্ক টাইমসের কথা। যারা চেপে চুপে যেটুকু না পারলে না লিখলে হয় সেটুকু কথা যারা লেখে, যারা কখনো ওই গাজায় গণহত্যাকে কখনো নিন্দা করেনি, যারা কখনো সেই রকম একটি পত্রিকা লিখছে যে তোমার যে ইসরায়েলের যে এতদিনকার দাবি তার আকাশ দুর্ভেদ্য, মানে তার ওই ভেদ করে তার মাটিতে পড়ার মতো কোনো জিনিস নেই, সেটা যে ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আচ্ছা। ইরান কি করবে এবার? ইরান তো বলেছে যে সে যে তার চেয়ে আপনার যে অস্ত্র এতদিন ব্যবহার করেছে সেগুলো ছিল ছোট ছোট ড্রোন কম এবং দামি। কম দামি ড্রোন এবং আপনার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। হুম। এখন ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বের ব্যবহার করছে। আপনার গতকালই আমরা আলোচনা করছিলাম যে দিয়াগো গার্সিয়া, যেটা ৪,০০০ কিলোমিটার দূরে, সেই ৪,০০০ কিলোমিটার দূরে যখন একটা লোক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তার পাল্লা নিশ্চয়ই ৪,০০০ কিলোমিটারের বেশি, অবশ্যই। নাহলে সে ৪,০০০ কিলোমিটারের ক্ষেপণাস্ত্র করতে উৎক্ষেপণ পারে করতে না। পারে না। তাহলে এই ধরনের ইয়েও বুঝে গেছে এই ধরনের জিনিস কিন্তু আপনার ইরানের কাছে আছে আচ্ছা। এবং ইরান এখনো বের করেনি। যে জন্য ট্রাম্প তার এই যে নিজস্ব হ্যান্ডেল আছে যেটা ট্রুথ, ট্রুথ। নামে ট্রুথ কিন্তু আসলে মিথ্যায় ভরপুর, ট্রুথ নামক মিথ্যা বলা উচিত। এই ইয়েতে যদি দেখি উনি বলছেন যে ইরান যুদ্ধকে আস্তে আস্তে উনি গুটিয়ে আনতে চান হ্যাঁ। এবং সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে যে আপনি একদিকে আলটিমেটাম দিচ্ছেন, আবার আর একদিকে বলছেন যে যুদ্ধটা গুটিয়ে আনবো। গুটিয়ে আনছি কারণ আমাদের লক্ষ্য পূরণ। পত্রিকাগুলো প্রশ্ন তুলছে যে কি লক্ষ্য পূরণ হয়েছে, কোনো লক্ষ্যই তো পূরণ হয়নি। এখন কিন্তু উনি গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছেন, কারণ এরপরে আর ওইখানে দাঁড়ালে বিশ্বের সমস্ত বন্ধু বান্ধব আর আমেরিকা নামক যে মহাশক্তিধর দেশটি, যে পৃথিবীর বুকে নিজের শক্তি চিরকাল দেখিয়ে এসেছে দীর্ঘ ৭০-৮০ বছর ধরে, তার মান ইজ্জত বলে কিছু থাকবে না। আচ্ছা সেলিম খান, আমরা ট্রাম্পের এক সময় এক কথা, তেমনি একটি উদাহরণ যদি সামনে আনা যায় যে ইরানে সৈন্য পাঠাবে স্থল অভিযানের জন্য। আমরা দেখেছি যে ইরানে সৈন্য পাঠানো নিয়ে বেশ কয়েকবার সে তার বক্তব্য পরিবর্তন করেছে। আল্টিমেটাম, পাল্টা আল্টিমেটাম কিংবা যাই বলি, এইসব হুমকির মধ্য দিয়ে আপনার কাছে মনে হয় কি যে ট্রাম্প আসলে সময় ক্ষেপণ করছে ইরানে স্থল অভিযান চালানোর জন্যই? দেখুন, ইরানে স্থল অভিযান চালানো, আমি আমাদেরই অনুষ্ঠানে একজন নিরাপত্তা বিশ্লেষক উনি বলছিলেন যে স্থল অভিযান চালাতে হয় যে আপনার ওই দেশের যত সৈন্য আছে তার ৩ গুণ, এগুলো কমব্যাট হিসাবে, আচ্ছা। মানে স্ট্র্যাটেজি হিসাবে, কৌশল হিসাবে এটা থাকে। ইরানের ১০ লাখ আইআরজিসিতে ১০ লাখের মতো সেনা আছে, তাহলে আপনার লোক লাগবে কত, সৈন্য লাগবে কত, ৩০ লাখ। আচ্ছা। ঠিক আছে? তো স্থল অভিযান যদি আপনি পুরো মাত্রায় শুরু করতে চান, তাহলে আমেরিকা কেন? আমেরিকা তার পুরো প্রতিবেশী দেশ, তার সমস্ত মানে অন্যান্য সহযোগীদের নিয়ে জোটালেও তো ৩০ লাখ হবে না। আপনি যে ২,৫০০ কথা বলা হচ্ছে যে ঠিক আছে আমি পুরো দেশ দখল করব না, আমি খড়গ দ্বীপটা দখল করে নেব। ২,৫০০ যে মেরিন সেনা, মেরিন কোনো সেনা ইউনিটে সবাই যে সেনা থাকে তা কিন্তু না। আচ্ছা। তাতে অনেক সাহায্যকারী থাকে। অনেক কিছু কাজ করার লোক থাকেন। তো ওই নিরাপত্তা বিশ্লেষকই আমাদের অনুষ্ঠানে বলছিলেন যে ২,৫০০ সেনা যদি সর্বোচ্চ ধরা যায়, তাহলে ১২০০ থেকে ১৪০০ সেনা সেখানে আছে। আচ্ছা। বাদবাকি লোকেরা কিন্তু সাহায্যকারী। সাহায্যকারী। কেউ রান্না করে, কেউ অন্যান্য হেল্প করে, কেউ ইয়ে দেখে, এখনকার নানা কিছু হুম। জিনিস দেখে বা সরবরাহ লাইন ঠিক রাখে, এরকম ইয়ে থাকে। ফলে আপনি ১২০০-১৩০০ লোক নিয়ে আপনি একটা অভিযান চালাবেন, এটা তো মূর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কোনো ইয়ে না। যে দেশে অভিযোগ উঠেছে ইতিমধ্যে, মানে তারাই বলছে যে এই জেরাল্ড ফোর্ডে যে আগুন লেগেছে, এই আগুন নাকি যারা ওইখানের নাবিক বা সৈনিক হিসাবে জেরাল্ড ফোর্ডে ওই বিমানবাহী রণতরীতে আছেন, তারাই লাগিয়েছেন। কারণ আচ্ছা। তারা দীর্ঘ ৯ মাস ধরে সমুদ্রে ভাসছেন, তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো পরিকল্পনা নেই। ফলে তারা মহাবিরক্ত, পরিবার ছাড়া, ইয়ে ছাড়া তারা আর সহ্য করতে পারছেন না। ফলে তারা আগুন লাগিয়ে দিয়েছেন এবং এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু জেরাল্ড ফোর্ডের হয়েছে। তো এই যাদের সেনাবাহিনী, যাদের নিয়ে তারা গর্ব করে, এই যাদের অবস্থা, তো তারা স্থল অভিযান চালাবে এবং স্থল অভিযান চালিয়ে ইরানকে, আর ইরান কিন্তু আফগানিস্তানের মতোই,
আচ্ছা। একটা যেরকম সেখানে ভূমি আছে সেরকম কিন্তু পাহাড় সংকুল একটা দেশ, এবং তার সেফগার্ড কিন্তু প্রকৃতি অনেক ধরনের তার সেফগার্ড বা সুরক্ষা কবচ তৈরি করে দিয়েছে। আচ্ছা। ফলে ইরানকে ইচ্ছা করলেই আপনি দখল করে নেবেন। এটা ইরানের ৫,০০০ বছরে ইরানে অভিযান চলেছে বিভিন্ন সময়। ইরানে বিভিন্ন বাইরের শক্তি অভিযান চালিয়েছে, কিন্তু কেউ দীর্ঘস্থায়ীভাবে দখলে রাখতে পারেনি, সম্ভব হয়নি। ঠিক আফগানিস্তানের মতোই। আফগানিস্তান যেমনভাবে কখনো কেউ দখলে রাখতে পারে না এবং দখলে রাখতে পারেওনি। সেলিম খান, আপনি খাড়ক দ্বীপের কথা বলছিলেন। আজ সকালেই বিবিসি একটি তার প্রতিবেদনে বলেছে যে আমেরিকা স্থল অভিযান যদি চালায় সেক্ষেত্রে হয়তো খাড়ক দ্বীপকে দখল করাই আমেরিকার আসলে মূল লক্ষ্য হবে। তো খাড়ক দ্বীপ তো ইরানের লাইফলাইন বলা হয়। তো এই দ্বীপটি যদি দখল করে নিতে পারে আমেরিকা কোনোভাবে, ইরানের অবস্থান কি হবে? তখন ইরান আসলে কি করবে? এইটা আমি ১ম কথা হচ্ছে যে বিবিসি বা এরা এই জাতীয় স্পেকুলেটিভ যে ধারণামূলক হুম। একটা রিপোর্ট করে, এটাতে আমি বিশ্বাস করি না। পশ্চিমা মিডিয়ায় আমি বারবার বলি যে পশ্চিমা মিডিয়াদের আমি আর একেবারেই বিশ্বাস করি না। আমার বিশ্বাস সেই ২০০৩ সালেই উঠে গেছে। এরা যে ধরনের কথা লেখে, যে ধরনের কথা বলে, সবকিছু বিশ্বাস করাও আমাদের উচিত না। বিবিসি বলেছে মানে সেটা পুরোপুরি সত্য। কারণ আপনার একটু আগেই বললাম যে খাড়কদ্বীপ দখল করতে পারে, আর ইরান চুপচাপ বসে কোনো রকম ইয়ে ছাড়া সেখানে ঢুকবে, এত সহজ, এত সহজ কোথাও কোনো ইয়ে না। আপনার ইরাকে ঢুকতে গিয়ে ইরাকে যখন আপনার ২০০৩ সালে যখন স্থল অভিযান শুরু হলো, তখন কিন্তু ইরাকি সৈন্যরা, সাদ্দামের সৈন্যরা কোনো ধরনের কোনো আপনার রেজিস্ট্যান্স বা প্রতিরোধ গড়ে তোলেনি। কিন্তু আচ্ছা। ইরানে সেটি হবে বলে কোনোভাবেই আশা করা ঠিক হবে না। সেলিম খান, আমরা একটু ইসরায়েল প্রসঙ্গে আসি। আপনি শুরুতেই বলছিলেন যে ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত আছে। সবশেষ খবর পর্যন্ত আইআরজিসি দাবি করেছে গতকাল থেকে হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছে। আহতের সংখ্যাও আরও আছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইসরায়েলের সশরীরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় ইরানের হামলায় আসলে ইসরায়েল কি আসলে কাবু হচ্ছে? অবশ্যই আপনার ইসরায়েলে ১ম যে জিনিসটা আসছে যে খুব কম ভিডিও ইসরায়েলে প্রকাশ করছিল না। চূড়ান্ত রকমের সেন্সরশিপ, হ্যাঁ। যে দেশটি গণতান্ত্রিক দেশ বলে এই দাবি করে, সেই বিরাট গণতন্ত্রের ধ্বজাধারী, তাদের সেন্সরশিপ এখন চূড়ান্ত পর্যায়ে। কোনো ধরনের করলে সেখানে সিএনএনের রিপোর্টার, যিনি এই ক্ষয়ক্ষতি দেখানোর চেষ্টা করছিলেন, তাকে পেটানো হয়েছে। একদম আচ্ছা। সাধারণ ভাষা বললে হলো, তাকে ওই ইসরায়েলি আর্মির লোকজন পিটিয়েছে এবং ধরেন কেউ কিছু তার বিরুদ্ধে কোনো কিছু বলেনি। ফলে ইসরায়েল থেকে যে তথ্য আসছে খুবই সামান্য, এবং ইসরায়েল থেকে যে তথ্যগুলো আসছে, ইসরায়েলের তো কিছু লোক, ভালো লোক তো নিশ্চয়ই আছেন, তারাও বের করে দিচ্ছে এবং তাদের বাঁচার আকুতি। কারণ ইসরায়েলে অতি অল্প জায়গার মধ্যে প্রচুর মানুষ বাস করেন। তেল আবিবে প্রচুর জনঘনত্ব অনেক বেশি। তারপর হাইফা, মানে অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক মানুষের বাস যে হুম। ওখানে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক হবে। এবং ইসরায়েলে কিছু লোক বলছিলেন, আমি ওই ভিডিওগুলো অন্যের ভিডিওতে দেখেছি এবং ওর সত্যতাও ধরেন নিরূপণ করা তো আমার পক্ষে সম্ভব না। তবে তারা বলতে চাচ্ছে কোনোভাবে তারা দেশ ছাড়তে চান, এবং তার বড় প্রমাণ যে ইসরায়েলে যে বেনগুরিয়ান এয়ারপোর্ট, এয়ারপোর্টে আপনার লাইন লেগে গেছে যে দেশ ছাড়ার দেশ জন্য। ছাড়ার জন্য। কারণ ইসরায়েলের অধিকাংশ নাগরিক ডুয়াল সিটিজেন। আচ্ছা। হয় আমেরিকা, নাহলে ইউরোপের কোনো দেশে, নাহলে কোনো না কোনো দেশে তাদের ডুয়াল সিটিজেনশিপ আছে। ফলে তারা ইসরায়েল ছেড়ে এখন পালাতে ব্যস্ত। এবং ওরা যদি একবার ক্ষয়ক্ষতির ওই দৃশ্য যদি অন্যদের কাছে মানে তুলে ধরে এবং প্রকাশ পায়, তাহলে ইসরায়েলের আর মুখ থাকবে না। সেলিম খান, আমরা শেষ করব। শেষ করার আগে আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে নরেন্দ্র মোদির সঙ্গে বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকালকেই কথা বলেছেন। সেখানে মাসুদ পেজেশকিয়ান ব্রিক্সকে আহ্বান জানিয়েছে যাতে এই যুদ্ধ কিংবা এই অব্যাহত যে হামলা সেটি থামানোর ব্যাপারে। আপনার কাছে কি মনে হয় ব্রিক্স এখানে কি ভূমিকা রাখতে পারে? দেখুন, একটা হচ্ছে যে ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ভারত, হুম। কিন্তু ভারত আবার পরবর্তী ব্রিক্সের সভাপতি। সভাপতিও ভারতই হবে। সভাপতি বা চেয়ারম্যান যাই বলি না কেন, ভারতের দায়িত্বে আসবে। ভারত একটি বড় দেশ, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দেশ নিঃসন্দেহে। কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে ইসরায়েলের দিকে ঝুঁকেছেন এবং ইরানের মতো দীর্ঘ ও দিনের বন্ধুকে পাশ কাটিয়ে যেভাবে তিনি মানে ইসরায়েলের দিকে ঝুঁকেছেন, তাতে ইরানিরা অনেক মর্মাহত। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী
তিনি কিন্তু টুইট করে বলেছিলেন যে আচ্ছা এটা তারা আশা করেননি। এবং আপনি জানেন নরেন্দ্র মোদী ত্যাগ করার পরেই তার যেদিন ত্যাগ করেছেন ওই দিন রাত থেকেই কিন্তু ইরানের উপর হামলা শুরু হয়েছে। আচ্ছা তো নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিলেন। নরেন্দ্র মোদী ফোন করেছিলেন তাদের পেজেশকিয়ানকে, আচ্ছা মনে রাখতে হবে। পেজেশকিয়ান কিন্তু ফোন করেননি নরেন্দ্র মোদীকে। আচ্ছা তিনি ইরান এখন কি চায়? ইরান চায় গ্যারান্টি যে তুমি আর আমাকে দ্বিতীয়বার কোনো রকম হামলা ইসরায়েল হোক, আমেরিকা হোক কেউ করবে না, এই গ্যারান্টি দিতে হবে। এই গ্যারান্টি কে দিতে পারে? এই গ্যারান্টি দিতে পারে মাত্র দুটি দেশ। একটি হচ্ছে রাশিয়া আর একটি হচ্ছে চীন। আচ্ছা এবং তাদের কথাই তাদের ইরান বিশ্বাস করবে। এবং এখানে ভারত একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে, সেইটুকু তিনি আসলে ভারত চেয়েছে তার জ্বালানি নিরাপত্তার খাতিরে তার জাহাজগুলো যেন ছেড়ে দেওয়া হয়, হরমুজ আচ্ছা প্রণালী যেন ওপেন করা হয়। ভারতের যে এই দ্বিমুখী নীতি, এর জন্য ভারত অনেক বন্ধু রাষ্ট্রকে হারিয়েছে হারিয়েছে এবং হারাচ্ছে, এবং ইরানও যে তাকে আর বিশ্বাস করে এইটা কিন্তু বলা শক্ত যে ইরান তাদের বিশ্বাস করে। কারণ ইরান প্রথম থেকেই ব্রিক্সের একটা স্থায়ী সদস্য। সেই স্থায়ী সদস্য হিসাবে তার যে মর্যাদা থাকার কথা ছিল, এই ধরনের হামলা, খামেনির কে হত্যা, এইসবের বিরুদ্ধে ভারত এর আগে যে ভূমিকা পালন করেছে, এমনকি ফিলিস্তিনের মানুষের সংগ্রামের সময় ভারতের তাদের সাহায্য সহযোগিতা করার একটা দীর্ঘ ঐতিহ্য ছিল। সেই জিনিসগুলো পুরোপুরি কিন্তু নরেন্দ্র মোদী শেষ করে দিয়েছেন। ফলে নরেন্দ্র মোদীর কাছে খুব একটা প্রত্যাশা যে তাদের আছে, তারা এটা বলতে পারে যে হ্যাঁ আপনি চেষ্টা করেন চেষ্টা করে যে দেখার জন্য বন্ধ করেন। অবশ্যই ভারত একটি বড় দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে তার একটা ১৪০ কোটি বেশি মানুষ যে দেশে বাস করেন সে দেশের একটা গুরুত্ব আছে। সে দেশ আর্থিকভাবেও শক্তিশালী হয়েছে। তো এই গুরুত্বের ইয়েতে বলতে পারেন। আর এর বাইরে বিশেষ গুরুত্ব আছে বলে মনে হয় না। এইটা একটা প্রচার হচ্ছে, কিন্তু আসল কথা যেটা নরেন্দ্র মোদী অনুরোধ করে থাকতে পারেন যে ভাই আচ্ছা আমার আমাদের ইয়েটা জাহাজ এই জাহাজগুলো অন্তত তেলবাহী জাহাজ ছেড়ে দাও, কারণ এই এত মানুষের দেশ, এত মানুষের দেশে তেলের সরবরাহ বা জ্বালানি সরবরাহ যদি সংকটে পড়ে তাহলে একটা ভয়াবহ বিষয় হয়ে যাবে। ভারতবর্ষে ৩৩ কোটি, মিনিমাম ৩৩ কোটি পরিবারে প্রতিদিন সিলিন্ডার লাগে। আচ্ছা আপনি এটা চিন্তা করতে পারেন, আমাদের জনসংখ্যার দ্বিগুণ দ্বিগুণ সিলিন্ডার প্রায় লাগে দ্বিগুণ তাদের প্রতিদিন। তার কি পরিমাণ এলপিজি লাগে? তো তাদেরকে ওদের নিজস্ব এলপিজি গ্যাস বেশি নেই। বেশিরভাগটা কাতার থেকে আসে। ইরান থেকে আগে আসতো, এখন আর ইরান থেকে নেয় না। তো এই হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ সেলিম খান। দর্শক এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর, খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।